ঢিলেঢালা লকডাউনে করোনা সংক্রমণ আরও বাড়ার শঙ্কা বিশেষজ্ঞদের। স্বাস্থ্যবিধি নিশ্চিতে কঠোর হওয়ার পরামর্শ। দেশে ৮৬ নতুন ধরনের করোনা বলছেন বিশেষজ্ঞরা। সাউথ আফ্রিকার ধরন পাওয়া গেছে ৮৪ করোনা সংক্রামক ব্যাধি হলেও এই আইনের কার্যকর প্রয়োগ নেই, মোকাবেলায় বৈজ্ঞানিক সিদ্ধান্ত নেওয়ার দাবি। মুক্তিপণ আদায়ের সময় র্যাবের ৩ ও বিমান বাহিনীর ১ জন গ্রেপ্তার, বাহিনীর কাছে হস্তান্তর। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, জানাবো পুরো খবর। ঢিলেঢালা লকডাউন পালিত হওয়ায় করোনা আক্রান্তের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার পরামর্শ তাদের। বিশেষজ্ঞরা বলছেন, করোনা শনাক্ত প্রত্যেককে কোয়ারেন্টিন ও আইসোলেশনে বাধ্য করতে হবে। উদ্বেগজনক হারে বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যু। এপ্রিলের ৯ দিনেই আক্রান্ত হয়েছে ৬০,০০০-এর বেশি মানুষ। পরিস্থিতি মোকাবিলায় ৫ এপ্রিল লকডাউন দেয় সরকার। ঘোষণার পরপরই ঢাকা, চট্টগ্রামের মতো উচ্চ সংক্রমিত এলাকা থেকে সারা দেশে ছড়িয়ে যায় মানুষ। সাথে ছড়িয়ে পড়ে করোনা সংক্রমণও। আবারও আসলো ৭ দিনের লকডাউনের ঘোষণা। বিশেষজ্ঞরা বলছেন, এবারও স্বাস্থ্যবিধি মানতে কঠোর না হলে সংক্রমণ কমিয়ে আনা কঠিন হবে। এই মুহূর্তে যেভাবে লকডাউন চলছে তাতে সত্যিকার অর্থেই সংক্রমণটা রোধ করা কঠিন হয়ে যাবে। ৮১% রোগটি ছড়াচ্ছে এই মুহূর্তে সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট। সেটা যেমন সংক্রমণ খুব দ্রুত গতিতে ছড়ায় এবং মানুষকে খুব দ্রুত গতিতে খুব ভয়ঙ্কর অসুস্থ করে তোলে, যাদের জন্য হাই ফ্লো অক্সিজেন বা আইসিইউর দরকার পড়ে। এই মুহূর্তে আইসোলেশন, আমাদেরকে লকডাউনের কোনো বিকল্প নাই এবং প্রত্যেকটা মানুষের স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নাই। কিন্তু কিছু অংশ এখনো আসলে স্বাস্থ্যবিধি মানছে না। সেই প্রেক্ষাপটে এই ক্ষুদ্র কিছু জনগোষ্ঠীর জন্য সার্বিকভাবে জনগণ ক্ষতিগ্রস্ত হবে। সরকারকে এই 18 দফা মানতে বাধ্য করতে হবে এবং আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে সেই আইন প্রয়োগ করতে হবে। বিশেষজ্ঞদের পরামর্শ, সব করোনা আক্রান্তের আইসোলেশন নিশ্চিত করতে হবে। যারা তাদের সংস্পর্শে এসেছে তাদেরকেও কন্ট্যাক্ট ট্রেসিং এর মাধ্যমে কোয়ারেন্টিন করতে হবে। রোগী থেকে যেন আরেকজন সুস্থ লোকের ভিতরে সংক্রমণটা না পৌঁছায়, তার জন্য কিছু ব্যারিয়ার তৈরি করতে হয়। এই ব্যারিয়ারের মধ্যে আছে আমাদের যেগুলো জানা রোগী তাদেরকে আইসোলেশনে নেওয়া, যারা জানা রোগী তাদের সংস্পর্শে যারা আসছে তাদেরকে কোয়ারেন্টাইন করা, প্রচুর টেস্ট করা যারা সংস্পর্শে আসছে তাদের মধ্যে। করোনা মোকাবেলা ও সংক্রমণ কমিয়ে আনতে 2 সপ্তাহের পূর্ণ লকডাউনের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার আর ঢিলেঢালা নয়, কঠোর হবে লকডাউন। 14 এপ্রিল থেকে নতুন করে 7 দিনের লকডাউন ঘোষণা করল সরকার। এই সময়ে সরকারি বেসরকারি সব অফিস, গার্মেন্টস, কারখানা বন্ধ থাকবে। জরুরি সেবা ছাড়া কোনো যানবাহন চলাচল করবে না। এসব বিধিনিষেধ দিয়ে রোববার প্রজ্ঞাপন দেওয়া হবে বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী। করোনার দ্বিতীয় ঢেউয়ে মার্চের শেষ দিক থেকে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। এখন প্রতিদিন গড়ে ৪,৫০০ মানুষ আক্রান্ত হচ্ছেন, বাড়ছে মৃত্যুর সংখ্যাও। পরিস্থিতি মোকাবেলায় 5 থেকে 11 এপ্রিল পর্যন্ত 7 দিনের লকডাউন দেয় সরকার। কিন্তু এই লকডাউনে চলেছে গণপরিবহন, খুলেছে দোকানপাট, অফিস, শিল্প কারখানা খোলা ছিল, বইমেলাও বন্ধ হয়নি। এতে সমালোচনা করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে করোনা মোকাবেলায় গঠিত জাতীয় পরামর্শ কমিটি বুধবার বৈঠক করে জানায়, 2 সপ্তাহের পূর্ণ লকডাউন ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। শুক্রবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, 14 এপ্রিল থেকে আবারও 7 দিনের লকডাউন দেয়া হবে। এবার লকডাউন হবে কঠোর ও সর্বাত্মক। জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ থাকবে। 14 তারিখ থেকে আপনার 20 তারিখ পর্যন্ত 1 সপ্তাহের জন্য কঠোর লকডাউন, যেটি হচ্ছে আপনার কমপ্লিট লকডাউন যেটা থাকবে। সেখানে অফিস আদালত বন্ধ থাকবে। সমস্ত বাইরে আসার বিষয়টি সকলেই মেনে চলবেন, যাতে বাইরে কোনো বাইরে আসা যাবে না। শুধু জরুরি সেবার বিষয়গুলি থাকবে। মানুষ যাতে করে যে যেখানে আছে সেখানে থাকবেন। রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে সরকার। সেখানে লকডাউন সম্পর্কে আরও বিস্তারিত নির্দেশনা দেয়া হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।
কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা ভাইরাসকে সংক্রামক ব্যাধি হিসেবে অন্তর্ভুক্ত করা হলেও এই সংক্রান্ত আইনের কার্যকর প্রয়োগ নেই। তাই করোনা প্রতিরোধে আইনটি যথাযথ প্রয়োগের তাগিদ বিশেষজ্ঞদের। তারা বলছেন, সংক্রমণ মোকাবেলা এই আইনটি ব্যবহার করে বৈজ্ঞানিক সিদ্ধান্ত নিতে হবে। করোনা ভাইরাসকে দেশে সংক্রামক ব্যাধি ঘোষণা করে গেজেট জারি করতে গত বছরের 18 মার্চ নির্দেশ দেয় হাইকোর্ট। পরদিনই গেজেট জারি করে স্বাস্থ্যসেবা বিভাগ। ফলে কোভিড-19 দেশে 24তম সংক্রামক রোগ হিসেবে তালিকাভুক্ত হয়। জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা মোকাবেলায় সংক্রামক রোগ প্রতিরোধ, নির্মূল এবং নিয়ন্ত্রণে সরকার 2018 সালে আইন করে। করোনা নিয়ন্ত্রণে ওই আইনের আওতায় চলছে কার্যক্রম। তবে আইনবিদরা বলছেন, আইনটির যথাযথ প্রয়োগে ঘাটতি আছে। আইন অনুযায়ী মহামারী নিয়ন্ত্রণে উপদেষ্টা কমিটি গঠন করা হলেও এর কার্যক্রম নেই। আর যে পরামর্শক কমিটি গঠন করা হয়েছে তার নেই আইনগত ভিত্তি। কিন্তু আপনি উপদেষ্টা কমিটির যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটাই হলো একমাত্র আইনি প্রক্রিয়া। এর বাইরে কোনো সিদ্ধান্ত কারো উপরে আপনি চাপিয়ে দিতে পারবেন না। মহামারীকে সায়েন্টিফিক ওয়েতে, বৈজ্ঞানিক পদ্ধতিতে মোকাবেলা করতে হবে। আমরা সেটা না করে রাজনীতি মাথায় রাখছি, রাজনীতি অনুসারে মোকাবেলা করার চেষ্টা করছি। এটি হলো আমাদের সবচেয়ে ব্যর্থতা। স্বাস্থ্যবিধি মানতে অভিযান চললেও তা করোনা নিয়ন্ত্রণে প্রভাব ফেলতে পারছে না। তাই সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে দৃষ্টান্তমূলক শাস্তির পরামর্শ আইনজ্ঞদের। এই আইনের অধীনে যদি কিছু কিছু ধরনের উদাহরণস্বরূপ হিসেবে এক্সাম্পলারি পানিশমেন্ট, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায়। কারণ আমরা অনেক বিদেশ যাত্রীদের ক্ষেত্রেই দেখছি যে কোয়ারেন্টিনের যে নিয়ম কানুন সেটি কিন্তু তারা মেনে চলেন না। এবার 31 জেলাকে উচ্চ ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে সরকার। আইনজীবীরা বলছেন, এটি আইন সমর্থন করে না। আইনে সংক্রমিত এলাকা বা দুর্গত এলাকা ঘোষণার সুযোগ আছে। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশে করোনায় আরও 63 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি 9,584 জন। এছাড়া গত 24 ঘন্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে 7,462 জন। মোট রোগীর সংখ্যা দাঁড়ালো 6,73,594 জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেওয়া হয়েছে। সরকারি বেসরকারি 243টি ল্যাবে 31,654টি করোনা নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 23.57%। টানা এক সপ্তাহ ধরে দৈনিক মৃত্যু 60-এর ওপরে। 24 ঘন্টায় মারা যাওয়া 63 জনের মধ্যে পুরুষ 43 ও নারী 20। এদের মধ্যে ষাটোর্ধ্ব 36 জন। তবে নতুন ভ্যারিয়েন্টের কারণে তরুণরাও ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। এই নতুন রূপে যে ভাইরাসটা ইতিমধ্যে আমাদের দেশে ছড়িয়ে গেছে এবং এই ভাইরাসের ক্যারেক্টার হলো এটা দ্রুত সংক্রমণশীল, একেবারে 70% বেশি দ্রুত ছড়ায়। একটা এটা তরুণদের আক্রমণ করে এবং শুধু তাই না, এটা কিন্তু অনেক সিরিয়াসও। স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার কোনো বিকল্প নেই বলে জানান চিকিৎসকরা। সরকারকে আরো কঠোর পদক্ষেপ নেওয়ার তাগিদ তাদের। সংক্রমণ কমানোর জন্য জনগণকে স্বাস্থ্য সচেতন করে তুলতে হবে। তাদের স্বাস্থ্যবিধি যাতে মানে তাদেরকেও মানতে হবে এবং এটা মানাতে বাধ্য করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন 3,511 জন সহ মোট সুস্থ হয়েছেন 5,68,541 জন। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা পরিস্থিতি জানাতে আমাদের সাথে কিশোরগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহজাহান সাজু। সাজু, কিশোরগঞ্জে করোনার এখন কি পরিস্থিতি, সংক্রমণের হার কেমন, আর হাসপাতালগুলোতে করোনা রোগীরা ঠিকমতো চিকিৎসা সেবা পাচ্ছেন কিনা? জি, আপনি যেমনটি বলছিলেন, কিশোরগঞ্জে করোনা সংক্রমণের হার বলতে আমি যদি আপনাকে বলি, গত 24 ঘন্টায়ও মারা গেছেন 2 জন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট 70 জন মৃত্যুবরণ করেছেন। গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 41 জন। 251 জনের করোনা পরীক্ষায় 41 জন শনাক্ত হয়েছেন। সব মিলে মানে জেলায় করোনা শুরু হওয়ার পর থেকে, করোনা আক্রান্ত হওয়ার সময়ের পর থেকে আজ পর্যন্ত আপনার শনাক্ত হয়েছেন 4,132 জন। আর গত 24 ঘন্টায় 2 জন মৃত্যুবরণ করেছেন, আমি আপনাকে আগে জানিয়ে দিয়েছি। তা আমি যদি আপনাকে মানে ওই হাসপাতাল চিকিৎসা বিষয়ে বলি, তো কিশোরগঞ্জে করোনা চিকিৎসার ব্যবস্থাটা আসলে অনেকটা ভালো। করোনা ডেডিকেটেড হাসপাতাল আমি আপনাকে জানিয়ে রাখি, কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ যে হাসপাতাল, নতুন 1 বছর উপরে হলো এই হাসপাতাল চালু হয়েছে। তা করোনা সংক্রমণের প্রথম যে ঢেউ, ওই ঢেউয়ের পরপরই সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল
হাসপাতাল হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তো সেখানে আসলে করোনা চিকিৎসাটা খুব ভালোই হচ্ছে, তবে সংক্রমণের হার কিন্তু বাড়ছেই। আপনি হয়তো জেনে থাকবেন যে এইবার উচ্চ সংক্রমণশীল যে জেলাগুলি, সে জেলায় কিশোরগঞ্জও একটি জেলা। তো এই করোনা সংক্রমণের হার মানে বাড়ছেই। আর জেলা প্রশাসন মানে যথেষ্ট চেষ্টা করছেন মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে, মাস্ক পরতে, ঘর থেকে অপ্রয়োজনে বের না হতে। তো এটা আসলে মানে সর্বোচ্চ চেষ্টার পরেও খুব একটা কার্যকর হচ্ছে না। এইবার যে লকডাউন, এই লকডাউনের পরেও আমরা রোডে দেখেছি প্রথম দিন থেকেই আজ অব্দি আমি যদি আপনাকে বলি, তো এই ঢিলে ঢালা লকডাউনই চলছে। সব মিলিয়ে যদি কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা না করা হয়, মানুষ যদি ঘরে না থাকে, শুধু প্রয়োজনে যদি বের হয় এবং সামাজিক নিরাপত্তা যদি মানে নিশ্চিত না করা হয়, তাহলে কিশোরগঞ্জের সংক্রমণের হার আমার বিশ্বাস যে আরো মানে বাড়বে। তবে আমরা নতুন একটা শব্দের সঙ্গে পরিচিত হয়েছি যে কঠোর লকডাউন। আগামী 14 তারিখ থেকে কঠোর লকডাউন। তো এই কঠোর লকডাউন মানুষের মধ্যে একটা সাড়া পড়েছে। যদি মানে কঠোর লকডাউন কঠোরের মতো হয়, তাহলে হয়তো কিশোরগঞ্জে করোনা সংক্রমণ কমবে এবং মানুষ ভালো থাকবে। এই ছিল কিশোরগঞ্জ থেকে আমার কাছে সবশেষ। কিশোরগঞ্জ থেকে জানাচ্ছেন সহকর্মী শাহজাহান সাজু। দেশের ৮৬ নতুন ধরনের করোনা। চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের গবেষণায় জানা গেছে নতুন ধরনের মধ্যে সাউথ আফ্রিকার ভ্যারিয়েন্ট পাওয়া গেছে ৮৪ এতে টিকার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠলেও বিশেষজ্ঞরা বলছেন অক্সফোর্ডের টিকা সংক্রমণের জটিলতা ও মৃত্যুহার কমায়। বহুরূপী করোনা ভাইরাস ধরন বদলাচ্ছে দিনে দিনে। গবেষকেরা বলছেন যুক্তরাজ্য, সাউথ আফ্রিকা ও ব্রাজিলে শনাক্ত করোনার নতুন ধরন সবচেয়ে ভয়ঙ্কর। এটির সংক্রমণ সক্ষমতা ও জটিলতা অনেক বেশি। করোনার গতি প্রকৃতি জানতে এ পর্যন্ত ১৮৫টি জেনোম সিকোয়েন্স করেছে চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন। তারা জানাচ্ছে গত বছরের ডিসেম্বরে যুক্তরাজ্যের ধরন, এবছরের জানুয়ারিতে সাউথ আফ্রিকার ধরন শনাক্ত হয়। সবশেষ মার্চে ২২ নমুনার জেনোম সিকোয়েন্স করে ১৯টিতে করোনার নতুন ধরন পাওয়া যায়। এর মধ্যে ১৬টি সাউথ আফ্রিকার ভ্যারিয়েন্ট। এই ধরন শনাক্ত হয়েছে ঢাকার বাইরেও। এদিকে আইসিডিডিআরবির গবেষণাতেও সাউথ আফ্রিকার ধরন পাওয়া গেছে ৮১ সাউথ আফ্রিকাটাও কিন্তু অনেক বেশি বিস্তার ঘটাচ্ছে, আর একই সময় সে একটু বেরুলেন্ট আছে। এখন এই যে ব্যাপারগুলো, সেগুলিকে মনে রেখে আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। দেশে গত এক সপ্তাহেই ৫০,০০০ করোনা রোগী শনাক্ত হয়েছে, মারা গেছে ৪০০-র বেশি। এই ভয়াবহতার জন্য নতুন ধরন কতটা দায়ী তা জানতে পরীক্ষা করা নমুনার কমপক্ষে ৫ ভাগের জেনোম সিকোয়েন্স করা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কোনো অর্থই বহন করে না যতক্ষণ ওই ভ্যারিয়েন্টটি এই দেশের মানুষকে কি করে সেটি প্রমাণিত না হয়। ওই কত ভাগ মৃত্যু হয়, কত ভাগ ভেন্টিলেশন লাগে, কত পার্সেন্ট অক্সিজেন স্যাচুরেশন লাগে, সেটা কতদিনের মাথায় ঘটে। এই অজস্র যেগুলো মূলত মানুষের প্রাণ রক্ষার সঙ্গে এবং চিকিৎসার সঙ্গে জড়িত প্রশ্ন, সেগুলোর উত্তর দিতে হলে আরটিপিসিআর, জেনোম সিকোয়েন্সিং এবং হসপিটাল ট্রিটমেন্ট, এই পুরোটা লিঙ্কড হতে হবে। সাউথ আফ্রিকার ভ্যারিয়েন্টে করোনা টিকার কার্যকারিতা নিয়েও শুরু হয়েছে আলোচনা। চিকিৎসকেরা বলছেন টিকা অবশ্যই নিতে হবে, এতে রোগের জটিলতা ও মৃত্যু ঝুঁকি কমে। ফার্স্ট জেনারেশন ভ্যাকসিন দেওয়া হচ্ছে একটি কারণ, এটা মূলত মৃত্যু বন্ধ করে দেয়, অলমোস্ট শূন্যের কোটায় নামিয়ে দেয়। হাসপাতালে গুরুতর হওয়ার সংখ্যা 90% কমিয়ে দেবে বা 80% কমিয়ে দেয়। এটা ভ্যারিয়েন্ট টু ভ্যারিয়েন্ট কিছু পার্থক্য হয়, কিন্তু এটা হাসপাতালে ভর্তি গুরুতর হওয়াটা কমিয়ে দেয়। করোনার নতুন ধরন এরই মধ্যে ছড়িয়েছে ১০০-র বেশি দেশে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চাইলে বাংলাদেশকে করোনা টিকা দেবে যুক্তরাষ্ট্র। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এমন কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত জন কেরি। শুক্রবার বিকেলে গণভবনে দুজনের বৈঠকে এ নিয়ে কথা হয়। এর আগে যৌথ সংবাদ সম্মেলনে জন কেরি বলেন, রোহিঙ্গা ইস্যুতে কথা রাখেনি মিয়ানমারের সূচি প্রশাসন। ২২ ও ২৩ এপ্রিল যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে লিডার্স সামিট অন ক্লাইমেট। এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে ঢাকায় আসেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরি। শুক্রবার সকালে ভারতের দিল্লি থেকে বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান। শাহজালাল বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের সাথে বৈঠক করেন জন কেরি। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা করে দুপক্ষ।
পরে যৌথ সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে পরিবেশ দূষণ, নদী ভাঙন, পানিতে লবণাক্ততা ও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি নিয়ে আলোচনা হয়েছে। নদী দূষণ, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতার কারণে লবণাক্ততা বেড়ে যাওয়ায় প্রতি বছর হাজারো মানুষ উদ্বাস্তু হচ্ছে তা নিয়ে আলোচনা হয়েছে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে পাশে চায় বাংলাদেশ। 11 লাখ রোহিঙ্গার কারণে বনাঞ্চল ও পরিবেশ প্রতিবেশ বিনষ্ট হচ্ছে। রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আশা করি যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংবাদ সম্মেলনে জন কেরি বলেন, সবাইকে এক হয়ে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এ সময় সুন্দরবন রক্ষায় বিশেষ গুরুত্ব দেন তিনি। জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় বিশেষ গুরুত্ব দিচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বিশ্বের সব দেশ মিলে এই ঝুঁকি মোকাবেলা করতে হবে। জলবায়ু ঝুঁকি মোকাবেলায় যুক্তরাষ্ট্র সরকার পদক্ষেপ নিয়েছে। এ লক্ষ্যে গ্রিন টেকনোলজি ট্রান্সফার ও ফান্ড গঠনে বিশেষ গুরুত্ব দিচ্ছি। পরিবেশ ঝুঁকি কমাতে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতি বছর $100 বিলিয়ন খরচ করবে। রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান জন কেরি। বলেন, এ ইস্যুতে মিয়ানমারের ওপর জো বাইডেন প্রশাসনের চাপ অব্যাহত রয়েছে। রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের একার দায় নয়, এটি একটি বৈশ্বিক সমস্যা। জাতিসংঘের নেতৃত্বে বিশ্ব সম্প্রদায়ের যৌথভাবে এই সংকট সমাধানে এগিয়ে আসা উচিত। যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন মিয়ানমারে গণতন্ত্র পুনরুদ্ধারে ও রোহিঙ্গা প্রত্যাবাসনে ভূমিকা রাখবে। সংবাদ সম্মেলন শেষে গণভবনে জন কেরি বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র জলবায়ু পরিবর্তন সম্পর্কিত প্যারিস চুক্তিতে ফেরায় এ আন্দোলন নতুন গতি পাবে। এ সময় বাংলাদেশকে করোনার টিকা দেওয়ার আশ্বাস দেন কেরি। পরেই বিকেলেই ঢাকা ছাড়েন তিনি। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অপহরণ করে মুক্তিপণ আদায়ের সময় র্যাবের 3 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। হাতিরঝিল থানার মামলায় শুক্রবার রাজধানীর বসুন্ধরা ও মধুবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তার হয়েছে 2 সহযোগীও। ডিএমপি কমিশনার জানান, গ্রেপ্তার 4 জনের মধ্যে 3 জন সেনা ও 1 জন বিমান বাহিনীর হওয়ায় নিজ বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। রাজধানীর হাতিরঝিলের মিরবাগের ব্যবসায়ী তামজিদ হোসেন বৃহস্পতিবার তাকে অপহরণ করে মুক্তিপণ চাইলে থানায় জানায় পরিবার। হ্যাঁ, তো এই বউ আর এক লগে বাইরে গেছে। এটা পরশু দিনকে বিকালবেলা গেছে, আর আসে নাই। পরে তামজিদের বোনকে দিয়ে ফাঁদ পাতে পুলিশ। 12 লাখ টাকা মুক্তিপণ দিতে রাজি হয় পরিবার। টাকা দিতে যমুনা ফিউচার পার্কের সামনে যেতে বলে অপহরণকারীরা। টাকা নিতে আসলে 2 জন হাতে নাতে গ্রেপ্তার হয়। চক্রের বাকি সদস্যদের ধরতে আবারও ফাঁদ পাতে পুলিশ। টাকা বুঝে পেয়েছে জানিয়ে গ্রেপ্তার 2 জনকে দিয়ে চক্রের বাকি সদস্যদের বলায় অপহৃত তামজিদকে নিয়ে হাতিরঝিলে আসতে। মধুবাগে আসলে মাইক্রোবাস থেকে তামজিদকে উদ্ধার করে গ্রেপ্তার করা হয় এক নারী সহ আরো 3 জনকে। জনকে অপহরণ করে তার কাছে 2 কোটি টাকা চাইছে। তারপরে 12 লাখ টাকা নেগোসিয়েশন হয়েছে। এক পর্যায়ে তার বোন যখন টাকা দিতে যাবে তখন পুলিশের সাথে যোগাযোগ করছে। পরে পুলিশ ওই 2 জন সদস্যকে ওই টাকা দেওয়ার সময় সিএনজি থেকে আটক করে। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে গ্রেপ্তারকৃত 3 জন র্যাবের সদস্য, 1 জন বিমান বাহিনীর সদস্য আর ওই নারী তাদের সহযোগী। অপহৃত তামজিদকে ব্যবসার কথা বলে বৃহস্পতিবার উত্তরা ডেকে আনেন ওই নারী। অসামাজিক কাজের অভিযোগ তুলে মাইক্রোবাসে করে প্রথমে গাজীপুরে, পরে রূপগঞ্জ নিয়ে যাওয়া হয় তামজিদকে। এরপর চাওয়া হয় মুক্তিপণ। মামলা হয়েছে, আর সেনাবাহিনীর যে সদস্য ছিল তাদের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের আইন অনুযায়ী এই ধরনের অপরাধের বিচার তারা আভ্যন্তরীণভাবে করবে। এ ঘটনায় র্যাবের আরো 2 সদস্য জড়িত। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হেফাজতের তাণ্ডবে ব্রাহ্মণবাড়িয়ায় 2 সপ্তাহ ধরে বন্ধ টিকাদান কর্মসূচি। পৌরসভায় টিকা কার্যক্রমের অফিসে থাকা 3 মাসের ওষুধ পুড়ে যাওয়ায় তৈরি হয়েছে অনিশ্চয়তা। শহরে চিকিৎসা সেবা পাওয়া মানুষেরাও পড়েছে দুশ্চিন্তায়। ব্রাহ্মণবাড়িয়ায় গত 26 মার্চ থেকে 3 দিন ধরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের তাণ্ডব, ভাঙচুর ও অগ্নিসংযোগের চিহ্ন এখনও শহর জুড়ে। বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় অন্যান্য সেবা কার্যক্রমের পাশাপাশি থমকে আছে পৌর এলাকার টিকাদান কার্যক্রমও। পৌর ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় নিচতলায় থাকা সিভিল সার্জন অফিস ও মেডিকেল অফিসারের কক্ষটি পুরোপুরি ছাই হয়ে যায়। এতে ওষুধ, 2টি ভেন্টিলেটর, অফিসের এসি সহ ক্ষতির পরিমাণ অন্তত 82 লাখ টাকা।
পৌর কর্মকর্তারা জানান, আগুনে পৌরসভার টিকা কার্যক্রমে অফিসে থাকা 6টি ফ্রিজ ও 3 মাসের ওষুধ পুড়ে যাওয়ায় বন্ধ করে দিতে হয়েছে শহরের ইপিআই কার্যক্রম। 28 শ্রেণীর পর থেকে আমাদের যারা বাচ্চা তাদেরকে টিকা দিতে পারতেছি না। আমাদের 6টা ফ্রিজ এবং আমাদের প্রায় 2-3 মাসের ওষুধ আমরা পুড়ে গেছে। প্রায় 2 সপ্তাহ পেরিয়ে গেলেও কোনো ব্যবস্থা না নেওয়ায় পৌর এলাকার প্রায় 30,000 নারী ও শিশুর টিকা প্রাপ্তি অনিশ্চিত হয়ে উঠেছে। এলাকার মানুষ টিকা দেওয়ার জন্য পৌরসভায় আসতেছে, অনেক কাজকর্ম নিয়ে আসতেছে। আমরা তাদেরকে এডি বলতেছি, তারা দেখতেছে, আইসা যা কিছু আছে সব কিছু পুরো ধ্বংস হয়ে গেছে। শিশুরা এবং ধনুষ্টঙ্কারের টিকাদানের জন্য মহিলারা তারা সবচেয়ে বেশি ভোগান্তি করবে। জেলা সিভিল সার্জন জানান, সদর উপজেলার সাথে সমন্বয় করে দ্রুত কার্যক্রম শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। রুটিন ইপিআই টিকা কার্যক্রম বর্তমান স্থগিত আছে। আমরা এই পৌরসভার টিকাদার কার্যক্রমটা আমরা সদর উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনার পক্ষ থেকে আমরা পরিচালনার ব্যবস্থা নিচ্ছি। পৌরসভায় টিকাদান কেন্দ্র রয়েছে 36টি, এর মধ্যে 6টি স্থায়ী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনায় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে প্রধান আসামি করে 3টি মামলা করেছেন ভুক্তভোগীরা। এসব মামলায় 241 জনের নামসহ অজ্ঞাত 750 জনকে আসামি করা হয়। সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান জানান, শুক্রবার ক্ষতিগ্রস্তরা বাদী হয়ে সোনারগাঁও থানায় পৃথক 3টি মামলা করেন। গত 3 এপ্রিল শনিবার সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টে মামুনুল হক এক নারীসহ স্থানীয়দের হাতে অবরুদ্ধ হওয়ার পর তার সমর্থকেরা বিক্ষুব্ধ হয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। মাদারীপুরে কালকিনিতে অপহরণ করে মুক্তিপণ দাবির 5 দিন পর স্বামী স্ত্রীর হাত পা বাঁধা মরদেহ উদ্ধার হয়েছে। নিহত দম্পতি একটি হত্যা মামলার সাক্ষী ছিলেন। পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলছেন স্বজনেরা। কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কোলচরি সস্তাল গ্রামের মোয়াজ্জেম সর্দার ও মাকসুদা দম্পতি গত সোমবার রাতে সন্তানদের নিয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লেও পরদিন সকাল থেকে তারা নিখোঁজ। মঙ্গলবার রাতে পরিবারের কাছে অজ্ঞাত নাম্বার থেকে ফোন করে দাবি করা হয় 2 লাখ টাকা মুক্তিপণ। পরদিন কালকিনি থানায় অপহরণ মামলা করেন ওই দম্পতির জামাতা। আর শুক্রবার সকালে উপজেলার রাজারচর এলাকার খাল থেকে উদ্ধার করা হয় তাদের মরদেহ। মোয়াজ্জেম সর্দারের সাক্ষী ছিল ওই জিয়াবুর হত্যা মামলার, আর ওই মোয়াজ্জেম সর্দারের ছেলে আছিল ওই হত্যা মামলার সাক্ষী, জিয়াবুর হত্যা মামলার সাক্ষী। সেই সাক্ষীর কারণেই এই জেরেই হাগো এই হত্যা করা হয়েছে। প্রতিবেশীরা জানায়, অপরিচিত কিছু যুবক সম্প্রতি কৃষিকাজ করার কথা বলে এলাকায় আসে। তারা মোয়াজ্জেমের বাসায় অবস্থান করে। পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষরা ওই যুবকদের দিয়ে হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলছেন স্বজনেরা। নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে হত্যা। আমরা এটা সর্বোচ্চ শাস্তি চাই। নিহত দম্পতি 2020 সালে ওই এলাকার জিয়াবুল মোল্লা হত্যা মামলার সাক্ষী ছিলেন। তাদের অপহরণ ও হত্যার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে জানিয়েছে পুলিশ। আমাদের কাছে পূর্বে এদের দুইজনের মিসিং কমপ্লেইন আমাদের কাছে মামলা ছিল, কিন্তু এখন লাশ পাওয়া গেল, বাকিটুকু আমরা তদন্ত করছি। নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট পেলে ওই দম্পতিকে কবে কিভাবে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যাবে জানিয়েছে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এবছর 21-এর বইমেলায় অংশ নিয়ে লোকসানের মুখে পড়েছেন প্রকাশকেরা। তারা বলছেন, বিনিয়োগের অর্ধেক টাকাও উঠে না আসায় আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ছেন তারা। ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের কাছে আর্থিক প্রণোদনার দাবি তাদের। 1978 সাল থেকে প্রকাশনা ব্যবসার সঙ্গে আছেন মাধবচন্দ্র দাস। 36 বছর ধরে হাল ধরে আছেন নিজের প্রকাশনা সংস্থা ত্রয়ী প্রকাশনের। 3 ইউনিটের স্টলের খরচ সহ বই প্রকাশে এবার বিনিয়োগ করেছেন 14 লাখ টাকা। লাভ দূরে থাক, লোকসানের মুখে পড়েছে তার প্রতিষ্ঠান। বাংলা একাডেমির ভাড়া, ডেকোরেশন ও আমার 3 জন ছেলে মেয়ে আছে যাদের স্টলে রাখা হয়েছে। বই ইনভেস্ট মিলিয়ে টোটাল 14 লাখ টাকা ইনভেস্ট। এই পর্যন্ত বিক্রি হয়েছে আমি 3 লাখ টাকা। পেরেস বাকি থাকে, বাদে কারক বাকি থাকে, কাগজও বাকি থাকে। তাদের কথা কিভাবে রাখবো আমি সে চিন্তায় আছি।
একই রকম ক্ষতির মুখোমুখি হয়েছেন মেলায় অংশ নেয়া অন্য প্রকাশকরাও। মিস্ত্রি খরচটাই আমার কেন অনেকেরই উঠে আসেনি, ইভেন যে প্রতিদিন যে যাতায়াত খরচ সেটাও আসেনি। অনেক প্রকাশক আছে, অনেক স্টল আছে যে তারা প্রতিদিন একটা বইও বিক্রি করতে পারে না। প্যাভিলিয়ন নিয়ে বেশি বিনিয়োগ করেছেন এমন প্রকাশকরাও বলছেন এবার মেলায় তাদের বিনিয়োগ উঠবে না। 2 কোর প্লাস টাকা আমরা ইনভেস্ট করেছি মেলাতে, তবে আমরা রিটার্ন পেয়েছি এটার 1/4। প্রতিদিন আমাদের গত বছর যে সেল ছিল 2 লাখ 2.5 লাখ, কিন্তু এবার আমাদের সেল সেটা নেমে আসছে 70,000 75,000 এরকম একটা অ্যামাউন্টে। সব মিলিয়ে আমার প্রায় 35 লক্ষ টাকা লস হয়েছে। এই লস কোনো অবস্থাতে অনলাইনে বিক্রি করে পোষানো সম্ভব না, যে কারণে আমরা সরকারের কাছে প্রণোদনা চাচ্ছি যে অন্ততপক্ষে 50 কোটি টাকার বই কেনা হোক সরকারের পক্ষ থেকে বঙ্গবন্ধু শতবর্ষ উপলক্ষে। প্রকাশকরা বলছেন সরকারি প্রণোদনা ছাড়া এবছর ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব নয়। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা লকডাউনের খবরে এক সপ্তাহের ব্যবধানে প্রায় দ্বিগুণ হয়েছে শিশুদের গুঁড়ো দুধের দাম। ভোক্তাদের অভিযোগ, মহামারীর অজুহাতে অত্যধিক মুনাফা করছেন বিক্রেতারা। তবে ব্যবসায়ীদের দাবি, আমদানিকৃত শিশু খাদ্যের মজুত না থাকায় বেড়েছে দাম। করোনা সংক্রমণ বাড়ায় লকডাউনের ঘোষণা আসছে, এমন খবরে বাজারে বেড়ে যায় শিশু খাদ্য হিসেবে ব্যবহৃত গুঁড়ো দুধের দাম। 1800 টাকার 1 কেজি গরু দুধের কৌটা বর্তমানে বাজারে বিক্রি হচ্ছে 3000 টাকারও বেশিতে। দাম বাড়ার জন্য পাইকারি ব্যবসায়ীদের দুষছেন খুচরা বিক্রেতারা। মেমোটাই তো আমি আপনার সামনে শুরু করে দিলাম। আমরা যাদের থেকে কিনি তাদের অজুহাত হইলো একটাই, যে ভাই আমরা মাল পাইতেছি না। 800 থেকে 1000 করে বাড়তি দামে আমরা দুধ কিনছি, 2800-2900 টাকা করে, এই জন্য আমাদের 3000-3100 করে বিক্রি করতে হচ্ছে। করোনার মধ্যে জরুরি শিশু খাদ্যের বাড়তি দাম গুনতে হিমশিম খাচ্ছেন অভিভাবকেরা। ব্যবসায়ীদের অযৌক্তিক দাম বাড়ানোর বিরুদ্ধে তদারকির দাবি তাদের। গত মাসে যে ন্যানথ্রি কিনেছিলাম আমি 1800 টাকা দিয়ে, এখন সে ন্যানথ্রি আমাকে কিনতে হয়েছে লকডাউনের কারণে 3000 টাকা দিয়ে। মধ্যবিত্ত শ্রেণীর জন্য এটা খুবই কষ্টদায়ক। এই বাজার ব্যবস্থাপনা মনিটরিংটা এটা থাকা উচিত। আমদানিকারকেরা বলছেন শিশুদের গুঁড়ো দুধ আমদানিতে নানাবিধি আরোপের কারণে এ পণ্যের মজুদ নিয়ন্ত্রণ করেন অল্প কিছু ব্যবসায়ী। নানা অজুহাতে সুযোগ পেলেই বাড়তি মুনাফা করেন তারা। মেধাস্বত্ব আইন দ্বারা আমরা যারা আমদানিকারক, আমরা আমদানি আমাদেরকে নিরুৎসাহিত করা হয়েছে, মানে পুরাপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। যারা মেধাস্বত্ব সুবিধা ভোগ করে তারা এই সবসময় যখনই কোনো দুর্যোগ সামনে আসে তারা তখনই এই সংকট, সরবরাহের কৃত্রিম সংকট তৈরি করতেছে, করে অতি মুনাফা তারা নিয়ে যাচ্ছে বাজার থেকে। দেশে শিশু খাদ্যের চাহিদা মাসে প্রায় 1200 টন। এ চাহিদার প্রায় 80% মেটানো হয় বিদেশ থেকে বৈধ ও অবৈধভাবে আনার মাধ্যমে। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লকডাউনের মধ্যে 5 দিনের জন্য খুলল দোকান ও শপিং মল। মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন 8 ঘন্টা করে খোলা থাকবে দোকান। তবে স্বাস্থ্যবিধি মানার শর্তে খোলা হলেও প্রথম থেকেই বজায় রাখা হচ্ছে না সামাজিক দূরত্ব। মানুষের ব্যাপক ভিড়ের কারণে করোনা সংক্রমণের ঝুঁকি আরও বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের নানা শঙ্কা আর সাবধানী বাণীর পরও লকডাউনের মধ্যেই খুলে দেওয়া হলো দোকান ও শপিং মল। শুক্রবার সকাল থেকে বিভিন্ন মার্কেটে দোকান খুলে পসরা সাজিয়ে নিয়ে বসেন ব্যবসায়ীরা। তবে দোকান খুললেও দোকানের সামনে বাড়তি মালামাল রাখায় নিষেধাজ্ঞা দেওয়া হয়। মাস্ক ছাড়া দোকানে ঢুকতে নিরুৎসাহিত করা হয়। আমাদের কাছে ভালো লাগতেছে যে টাইমটা বেঁধে দিচ্ছে, সেই টাইম মতো আমরা যদি না শুনি তাহলে তো সরকারের কোনো দোষ নেই, এটা আমাদেরই দোষ। আমরা আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহর কাছে যে আমরা 4 দিন পেয়েছি। সামাজিক দূরত্ব 3 ফুট দ্রুত থাকার জন্য এটা করতে, এটা গভর্নমেন্ট যে নিয়ম করছে ওই নিয়ম অনুযায়ী আমরা এই কাজ করতেছি। সরকার যেভাবে দিয়েছে আমাদের তো ওই পালন করতে হবে। সবাই একটু দূরত্ব বজায় রেখে সবাই কেনাকাটা করবে, আমরা ওইভাবেই চালাই যাবো আর কি, বাকিটা চেষ্টা করবো আর কি। সরকারি ছুটির দিন হওয়ায় মার্কেটে ক্রেতা সমাগম ঘটে একটু দেরিতে। উপচে পড়া ভিড় না থাকলেও কিছু ক্ষেত্রে স্বাস্থ্যবিধি উপেক্ষা করতে দেখা যায়। বেশিরভাগ দোকানে ছিটানো হয়নি জীবাণুনাশক, বজায় রাখা হয়নি ক্রেতাদের মধ্যে 3 ফুটের সামাজিক দূরত্ব। অবশ্য বেশিরভাগ ক্রেতা বিক্রেতার মুখেই ছিল মাস্ক। সবাই স্বাস্থ্যবিধি মাইনে চলতেছে, সবাই মাস্ক ব্যবহার করতেছে। আর ওই লোকজন আসলে যে খুব একটা বেশি তা না, আছে মানে লোক সীমিত আকারে আর কি শপিং করতেছে। এভাবে যে বলবো না যে সংক্রমণ নিয়ন্ত্রণ করাই সম্ভব, অবশ্যই না। যে হারে বাড়ছে আমার তো মনে হচ্ছে না যে এভাবে সংক্রমণ, তবে হ্যাঁ সবাই যদি সচেতন হয় তাহলে সম্ভব। ব্যবসায়ীরা বলছেন করোনা প্রতিরোধে গত বছর সাধারণ ছুটি ছিল 66 দিন।
ওই সময় দোকানপাট বন্ধ থাকায় চরম আর্থিক ক্ষতির মুখে পড়েন তারা। তাই এবছর পহেলা বৈশাখ ঈদুল ফিতরে ক্ষতি পুষিয়ে নেয়ার আশা তাদের। বর্তমান পরিস্থিতির উপরে আমাদের অনেকটাই নির্ভর করতে হবে যে আমরা কি পারবো কি পারবো না। খোলা দিছে কয়েকদিনের মধ্যে, দেখি এখন তো মাত্র শুরু হলো, ঠিক আছে, এই কয়েকদিন তো বন্ধ গেছে। শপিং মল ও বিপণী বিতানের পাশাপাশি খুলেছে ফুটপাতের দোকানও। সেখানে নেই স্বাস্থ্যবিধি মানার বালাই, বেশিরভাগ ক্রেতার মুখে মাস্ক নেই। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে গত 5 এপ্রিল থেকে 11 এপ্রিল পর্যন্ত 7 দিন শপিং মল ও দোকান বন্ধ রাখার নির্দেশ ছিল। কিন্তু তার আগেই 13 এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি দেওয়া হয়। আবু নোমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাগদা মাছে এবারও মরক লাগায় হতাশ সাতক্ষীরা চাষিরা। বছরের শুরুতে মাছে মরক লাগায় লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা করছেন কৃষক। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মাছ মারা যাওয়ার অভিযোগ উঠলেও মৎস্য বিভাগের দাবি পানির পরিমাণ কমে যাওয়া সহ তাপদাহে মরে যাচ্ছে মাছ। গত মৌসুমের মাঝামাঝি সময়ে আমপানের তাণ্ডবে মাছের ক্ষতি হয় 176 কোটি টাকা। ক্ষতি পোষাতে তাই চাষিরা এবার খুবই আগ্রহ নিয়ে ছেড়েছিলেন বাগদার পোনা। তবে প্রথম দফায় রেণু ছাড়ার পরে মাছ একটু বড় হতে না হতেই মারা যাচ্ছে। সপ্তাহ দুয়েক ধরে চলছে এই অবস্থা। তবে কি কারণে মাছ মরে যাচ্ছে তা নিশ্চিত করে জানা যায়নি। কেউ বলছেন পানি স্বল্পতায়, আবার কেউ ধারণা করছেন কক্সবাজার থেকে আসা পোনা ভাইরাস মুক্ত না হওয়ায় মাছ মারা যাচ্ছে। সমস্যাটা 1 নম্বর হলো কক্সবাজারের যে পোনা আসে আমাদের স্লাইনের সাথে অ্যাডজাস্ট হয় না। একটা ঘরে ভালো আছে, আরেকটা ঘরে মাছ মারা যাচ্ছে, কিন্তু এর প্রতিকার আজ পর্যন্ত আমরা কোনো কিছু তো পাইনি। 16 লক্ষ টাকা মতো লস, তো আমাদের খুব করুণ অবস্থা। ক্ষতি পুষিয়ে নিতে স্বল্প সুদে ঋণ চেয়েছেন চাষিরা। অন্য জেলার সাথে তুলনা নয়, সাতক্ষীরা জেলাকে ভিন্নভাবে দেখতে হবে। এখানে মৎস্য অর্থকারী ফসল এবং এটা বিদেশে যায়। অল্প পানির ঘের থেকে বাগদা চিংড়ি সরিয়ে ফেলার পরামর্শ দিচ্ছেন মৎস্য কর্মকর্তারা। এই অঞ্চলে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে পানির গভীরতা অনেক কম থাকে, যার জন্য টেম্পারেচার বেড়ে যায়। আবার টেম্পারেচার বাড়ার কারণে পিএইচ এবং স্যালানিটি এটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, বিধায় পোনার মৃত্যু হারটা অনেক বেশি হয়ে যায়। সাতক্ষীরা জেলায় এবছর 66,000 হেক্টর জমিতে বাগদা চিংড়ির চাষ হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আজ 10 এপ্রিল, বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। ৭১-এর এই দিনে ঐতিহাসিক অস্থায়ী সরকার বা মুজিবনগর সরকার গঠন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করে সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘোষণা করা হয়। দেশের প্রথম সরকারে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে অস্থায়ী উপরাষ্ট্রপতি নির্বাচিত করা হয় সৈয়দ নজরুল ইসলামকে। তাজউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রী, ক্যাপ্টেন এম মনসুর আলী ও AHM কামরুজ্জামান মন্ত্রিপরিষদের সদস্য হন। পরে 17 এপ্রিল প্রবাসী সরকারে মন্ত্রিপরিষদের সদস্যরা বাংলাদেশের মেহেরপুরের বৈদ্যনাথ আম্রকাননে বর্তমানে মুজিবনগরে শপথ গ্রহণ করেন। এই অস্থায়ী সরকারের নেতৃত্বেই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্ম হয়। কক্সবাজারের হিমছড়ি পয়েন্টে ভেসে এসেছে একটি মৃত তিমি। শুক্রবার দুপুরে সমুদ্র উপকূলে এটি ভেসে আসে। জাহাজের ধাক্কা কিংবা বড় জালে আটকা পড়ে তিমিটির মৃত্যু হতে পারে ধারণা পরিবেশ কর্মীদের। সৈকতের হিমছড়ি পয়েন্টে ভেসে আসে 46 ফুট লম্বা মৃত তিমি। বিশাল আকৃতির তিমিটি দেখতে ভিড় জমান হাজারো মানুষ। এত বড় তিমি আগে দেখেননি বলে জানান স্থানীয়রা। বিরসুয়েল প্রজাতির একটি তিমি। এই তিমি আসলে গভীর সমুদ্রে থাকে, সেখান থেকে দলছুট হয়ে তারা আক্রান্ত হয়ে বিভিন্ন সময় আক্রান্ত হয়ে মারা যায়। দেখলাম যে কয়েকজন মানুষের ভিড় সমুদ্র সৈকতে, এসে দেখলাম যে একটি তিমি। আমি আমার জীবনে এত বড় তিমি কখনো দেখিনি। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বন বিভাগ ও পরিবেশ কর্মীরা। তাদের ধারণা বেশ কয়েকদিন আগে এটির মৃত্যু হয়েছে। এখানে তো আর এদের শিকার করা হয় না, কোনো কারণে হয়তো আঘাত পেয়েছে, কোনো কিছু থেকে হতে পারে, শিপের আঘাতও হতে পারে, শিপে বাড়ি খেতে পারে। তবে তিমির মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধান করা হবে বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক। প্রাণী সম্পদ কর্মকর্তারা এটা একটু তার টেস্ট করে দেখতে পারেন, যে পোস্টমর্টেম ধরনের যে একটা ব্যবস্থা, যে এটি আসলে কি বা কি কারণে মৃত্যুটি হয়েছিল। তিমিটির পেছনের অংশে বড় ধরনের ক্ষত দেখা গেছে। গত 2 বছরে কক্সবাজার সমুদ্র সৈকতে অন্তত 3টি তিমি মৃত অবস্থায় ভেসে আসে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
সংক্রমণ শুরুর পর একদিনে সবচেয়ে বেশি 1,44,000 নতুন রোগী শনাক্ত হয়েছে ভারতে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 1,32,00,000। একদিনে 773 জন নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা 1,68,000 ছাড়িয়েছে। একদিনে বিশ্বে আরও 13,000-এর মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে 7,72,000। মৃতের সংখ্যা 29,27,000 ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা 13,52,00,000-এর বেশি। 24 ঘন্টায় বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে, প্রাণ গেছে 3,647 জনের। এরপরও কড়াকড়ি শিথিল করতে শুরু করেছে রিও ডি জেনেইরো কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রে একদিনে 9 শতাধিক প্রাণহানি নিয়ে মোট মৃত্যু 5,74,000। সংক্রমণ বাড়ায় টোকিওতে কড়াকড়ি বাড়িয়েছে জাপান, চলবে 11 মে পর্যন্ত। এছাড়াও পোল্যান্ডে 768, ইতালিতে 718, রাশিয়ায় 402, ইউক্রেনে 548, পেরুতে 307 জনের মৃত্যু হয়েছে। ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন সহ বিশ্ব নেতারা। এদিকে বাকিংহাম প্যালেস সহ যুক্তরাজ্যে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। বাকিংহাম প্যালেসের গেটে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ব্রিটেনের নাগরিকেরা। তবে করোনার বিধিনিষেধের কারণে তাদের জড়ো না হতে আহ্বান জানানো হয়েছে। ডিউক অব এডিনবার্গের প্রতি শ্রদ্ধা জানাতে লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবে গির্জার 99 বার ঘণ্টা বাজানো হয়েছে। উইন্ডসর ক্যাসেলে স্থানীয় সময় শুক্রবার সকালে ফিলিপের মৃত্যু হয়। রানী দ্বিতীয় এলিজাবেথের বরাতে এক বিবৃতিতে এই তথ্য দিয়েছে বাকিংহাম প্যালেস। তার বয়স হচ্ছিল 99 বছর। এর আগে অসুস্থ হলে 16 ফেব্রুয়ারি লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। প্রিন্স ফিলিপ শুধু যুক্তরাজ্যের নয়, কমনওয়েলথভুক্ত দেশ ছাড়িয়ে বিশ্বের মানুষের ভালোবাসা অর্জন করেছেন। তিনি রাজপরিবার ও রাজতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। অসংখ্য তরুণের অনুপ্রেরণা ছিলেন প্রিন্স ফিলিপ। আজ শেষ হচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস। শেষ দিনে পুরুষ ক্রিকেটের ফাইনালে লড়বে বরেন্দ্র নর্থ জোন ও জাহাঙ্গীরাবাদ সেন্ট্রাল জোন। সন্ধ্যায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে নিভে যাবে গেমসের মশাল। করোনা ঝুঁকির মধ্যেও সফল আয়োজন হয়েছে দাবি সংশ্লিষ্টদের। গেমসের সেরা বাংলাদেশ আনসার। করোনা সংক্রমণ যখন ক্রমাগত বাড়ছে, তখন শঙ্কার মাঝে শুরু হয়েছিল বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস। তাক লাগিয়ে দেয় জমকালো উদ্বোধন। পরবর্তীতে লকডাউনের সিদ্ধান্তেও বন্ধ হয়নি গেমস। স্বাস্থ্যবিধি মেনেই এগিয়েছে সকল কার্যক্রম। করোনাকালে এত বড় আয়োজনের চ্যালেঞ্জ সফলই বলা যায়। এমন কোনো রিপোর্ট আসেনি যে কোনো খেলোয়াড় করোনা আক্রান্ত হয়েছে। তো এটা আমাদের জন্য অনেকটা স্বস্তির বিষয়। আমাদের যে চিফ প্যাট্রন মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে তিনি আমাদেরকে সম্মতি দিয়েছিলেন যে নবম বঙ্গবন্ধু বাংলাদেশ অলিম্পিক এটার আয়োজন করার জন্য। সাঁতারে সর্বাধিক 8টি স্বর্ণ জিতে গেমসের সেরা সোনিয়া আক্তার। ভারোত্তোলন, সুইমিং, সাইক্লিং, অ্যাথলেটিক্স ছিল রেকর্ডময়। সব মিলিয়ে এই গেমস থেকে প্রাপ্তি অনেক। যে সমস্ত ভালো প্লেয়ারগুলো এদেরকে লং টার্মে ট্রেনিংয়ের জন্য আওতায় নিয়ে আসতে এবং এদেরকে ট্রেনিং নিয়ে দিয়ে যাতে ভবিষ্যতের জন্য আরও তৈরি করতে পারি সেটা চেষ্টা করব। ফেডারেশন পাশাপাশি আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকেও আমরা সহযোগিতা করব। তাদের জন্য অবকাঠামো তৈরি করা, প্রশিক্ষণের ব্যবস্থা করা, সকল ধরনের কার্যক্রম ইনশাল্লাহ আমরা হাতে নেব। বড় ব্যবধানে এগিয়ে শীর্ষে বাংলাদেশ আনসার। সঠিক পরিকল্পনা আর অ্যাথলিটদের একাগ্রতায় এই অর্জন তাদের। বিপরীতে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় ওপরের সারিতে থাকা বিকেএসপি গেমসে প্রত্যাশা পূরণে ব্যর্থ। আমাদের গ্রামে গঞ্জে প্রশিক্ষণগুলো চলে এবং সেখান থেকে আমরা আসলে ট্যালেন্টদেরকে বের করে আনি এবং এই বের করার পরে আমরা তাদেরকে পৃষ্ঠপোষকতা দিয়ে। করোনা যে প্যান্ডেমিক সিচুয়েশন চলছে সারা দেশব্যাপী, এই জন্য আমাদের প্রশিক্ষণ কার্যক্রম সত্যিকার অর্থে ব্যাহত হয়েছে। এটা সবার জন্যই প্রযোজ্য। আর এটা যেহেতু একটা আবাসিক প্রতিষ্ঠান ছিল, এই জন্য আমরা কোনো ক্রমেই আমাদের ছাত্রদেরকে এনে প্রশিক্ষণ করাতে পারিনি। শেষ দিনে কেবল পুরুষ ক্রিকেটের ফাইনাল বাকি। সংক্ষিপ্ত সমাপনী অনুষ্ঠানেই টানা হবে গেমসের সমাপ্তি। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শ্রীলঙ্কার বিপক্ষে 2 টেস্টের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। জায়গা পেয়েছেন শুভাগত হোম চৌধুরী। 21 সদস্যের দলে আছেন নতুন পেস ত্রয়ী শরীফুল, মুগ্ধ ও শহীদুল। সবশেষ উইন্ডিজ সিরিজের দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার। চোটের কারণে দলের সুযোগ পাননি মাহমুদুল্লাহ ও পেসার হাসান মাহমুদ। সাদা পোশাকে ফেরা দীর্ঘ হচ্ছে মাহমুদুল্লাহ। চোট থেকে সেরে উঠতে সময় লাগায় তাকে ছাড়াই লঙ্কার বিমান ধরবে বাংলাদেশ। পারফরমেন্সের জন্য আবারও বাতিলের খাতায় সৌম্য। 21 সদস্যের দলে চমকের নাম শুভাগত।
5 বছর আগে ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন সবশেষ টেস্ট। সম্প্রতি স্থগিত হওয়া জাতীয় ক্রিকেট লিগের সবশেষ রাউন্ডে সেঞ্চুরির পাশাপাশি ম্যাচে 6 উইকেট নিয়ে স্পটলাইটে আসেন শুভাগত। সাকিবের ঘাটতি এই অলরাউন্ডারকে দিয়ে পূরণের লক্ষ্য নির্বাচকদের। প্রাথমিক দলে প্রথমবার ডাক পেলেন মুকিদুল, শরীফুল ও শহীদুল। বহরে 7 পেসারের সঙ্গে আছে 3 স্পিনার। ভবিষ্যৎ ভাবনায় নতুন পেস ত্রয়ীকে অনুশীলনে নিজেদের মেলে ধরার সুযোগ দিতে চান নির্বাচকেরা। করোনা মহামারীর কারণে কোনো নেট বোলার দেবে না শ্রীলঙ্কা, সেজন্য বিশাল বহর নিয়ে সোমবার শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। সেখানে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচের পর ঘোষণা করা হবে চূড়ান্ত টেস্ট স্কোয়াড। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেষ বলের রোমাঞ্চে আইপিএলে উদ্বোধনী ম্যাচে চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে মিশন শুরু করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। মুম্বাইয়ের দিয়ে 160 রানের জবাবে 2 উইকেটে জয় পায় ব্যাঙ্গালোর। 5 উইকেট নিয়ে ম্যাচ সেরা হর্ষাল প্যাটেল। মুম্বাইয়ের উদ্বোধনী জুটি ভাঙে চতুর্থ ওভারে। অধিনায়ক রোহিত শর্মা ফেরেন 19 রান করে, লিন 49 আর সূর্যকুমার করেন 31 রান। পরে নিয়মিত উইকেট পড়ায় মুম্বাই আটকে যায় 159 রানে। 5 উইকেট নিয়ে স্পটলাইটে হর্ষাল প্যাটেল। জবাবে ওয়াশিংটন সুন্দরকে ওপেন করিয়ে চমক দেয় ব্যাঙ্গালোর। তিনি ফেরেন 10 রানে। কোহলি ও ম্যাক্সওয়েলের জুটি দলকে রাখে সঠিক পথে। পরে কোহলি 33 ও ম্যাক্সওয়েল আউট হন 39 করে। শেষ দিকে ডিভিলিয়ার্সের 48 রান জয়ের কাজ সহজ করে দেন। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ঢিলেঢালা লকডাউনে করোনা সংক্রমণ আরও বাড়ার শঙ্কা বিশেষজ্ঞদের। স্বাস্থ্যবিধি নিশ্চিতে কঠোর হওয়ার পরামর্শ। দেশে 86 ভাগই নতুন ধরনের করোনা বলছেন বিশেষজ্ঞরা। সাউথ আফ্রিকার ধরন পাওয়া গেছে 84 ভাগ। করোনা সংক্রামক ব্যাধি হলেও এই আইনের কার্যকর প্রয়োগ নেই, মোকাবেলায় বৈজ্ঞানিক সিদ্ধান্ত নেওয়ার তাগিদ। এ ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।